আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীরা এখনও উচ্ছ্বসিত। তাদের কেউ ফিরছেন বাড়ির পথে, কেউ আবারও যাচ্ছেন দলীয় প্রধানের বাসভবনের দিকে। এসব খবর জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মীদের সাথে। প্রথমে আমরা চলে যাচ্ছি আরাফাতের কাছে। তিনি আছেন গুলশান 2 চত্বরে। আরাফাত, আপনি যেখানে আছেন সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? 4 মাস পর বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু রাজধানীর যে কয়টি পয়েন্ট রয়েছে, বেগম খালেদা জিয়ার বাসায় ফেরার যে রুটটি ছিল, প্রতিটি পয়েন্টে কিন্তু আমরা হাজারো নেতা কর্মীর ভিড় দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আমি রয়েছি বনানীর কাকলি মোড়ে। এই বনানীর এই আশেপাশের যে এলাকাটি রয়েছে, এলাকাটি কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন রং বেরঙের পোশাকে সুসজ্জিত হয়ে একই সাথে ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে অবস্থান করেছিলেন। যদিও শেষ মুহূর্তে তার রুটটি পরিবর্তন করে তিনি একটু আগেই সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে তিনি বাসায় ফেরেন। তবে তিনি চলে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি আশেপাশের যে এলাকাটি রয়েছে সেখানে একটু ভিড় ছিল। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা যার যার নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছেছেন, কেউ কেউ বাড়ির পথে রওনা হয়েছেন এবং অনেকেই তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার গুলশানের যে বাসা ফিরোজাই সেটির দিকে কিন্তু আমরা অনেককে হাঁটতে দেখেছি। এবং এই মুহূর্তে কিন্তু আমার পেছন যদি দেখানোর চেষ্টা করি, সড়কের যে যান চলাচল সেটা কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। সড়কের যান চলাচল কিন্তু আমরা দেখতে পেয়েছি তার এই রুট দিয়ে আসাকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার বন্ধই ছিল, কারণ দুই পাশে যারা নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। তারা তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য তারা অবস্থান করছিলেন। এবং শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকা মহানগরের আশেপাশের যে সকল জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী আজকে তাদের যে নেত্রীকে আপসীর নেত্রী বলছেন তারা, তাকে স্বাগত জানানোর জন্য এসেছিলেন। এবং তাদের প্রত্যাশা আগামী দিনে বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হবেন এবং তার মধ্য দিয়ে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং অতি শীঘ্রই তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। এবং তারা প্রত্যাশা করছেন অতি শীঘ্রই তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও দেশে ফিরবেন এবং তার দেশে ফেরার মধ্য দিয়ে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও সচেষ্ট হবেন বলে তাদের প্রত্যাশা। এবং এখানে কিন্তু আমি জানিয়ে রাখি যে তার ফেরাকে কেন্দ্র করেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল, যাতে করে তার নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং একই সাথে জনগণ যাতে কোনো ভোগান্তির শিকার না হয়। দলের পক্ষ থেকেও যারা নেতারা রয়েছিলেন তারাও কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, যাতে করে কোনো ধরনের হয়রানির মুখে কাউকে পড়তে না হয়। যেহেতু তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে একটি বার্তা ছিল যাতে কেউ হয়রানির শিকার না হয় এবং সড়কে যেন কোনো যানজটের সৃষ্টি না হয়। তো সব মিলে এখন পর্যন্ত যেটি বলা যেতে পারে যে বেগম খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর বনানীর যে সড়কটি রয়েছে এবং আশেপাশের যে সকল এলাকাটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং মানুষের জনজীবন যেভাবে আগে স্বাভাবিক ছিল সেভাবেই যার যার নিজ নিজ গন্তব্যে নেতাকর্মীরা এবং জনসাধারণ বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। বনানীর কাকলি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আরাফাত ইসলাম এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার এই মুহূর্তের সবশেষ খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীরা এখন উচ্ছ্বসিত। তাদের উচ্ছ্বাসের খবর জানাতে গুলশান 2 নম্বরে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইফতেখার রেজা। আমরা চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, গুলশান 2-এ আছেন আপনি এবং সেখানেও দলীয় নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে তাদের উচ্ছ্বাসের কি চিত্র আপনার কাছে আছে? ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই জেনে গেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ফিরোজায় তার নিজ বাসভবনে প্রবেশ করেছেন এবং দলীয় নেতাকর্মী যারা সকাল থেকেই এখানে অবস্থান করছিলেন তারা এখনও অনেকেই অবস্থান করছেন এবং তারা নিজেরা কথা বলছেন বা দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। যারা যে এলাকা থেকে এসেছেন সেই এলাকা ভিত্তিক যে নেতা বা কর্মী যারা রয়েছেন তারা নিজেরা আলাপ করছেন বা
তারা নিজেরা উজ্জীবিত হবার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তো এই গুলশান এলাকায় নেতাকর্মীরা এখন অনেকেই চলে গেছেন কিছুক্ষণ আগ পর্যন্ত, তবে এখনও অনেকেই অবস্থান করছেন এবং তাদের যে প্রত্যাশার যে জায়গাটি, সেই প্রত্যাশার জায়গাটি মূলত আগামীতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা মূলত দল মত নির্বিশেষে এবং শ্রেণী ধর্ম নির্বিশেষে তারা মূলত দেশ পরিচালনা করার যে সুযোগ, সেই সুযোগটি কাজে লাগাবেন বলেই তারা বারবার প্রত্যাশা ব্যক্ত করছিলেন। এবং তাদের যে উচ্ছ্বাসের যে বিষয়টি, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নিজের বাসায় বা বাড়িতে গৃহবন্দী থাকা অবস্থায় বা এর মাঝে 2 বছর জেলে অবস্থানকালে যে নিঃসঙ্গ সময় কাটিয়েছেন, সেই নিঃসঙ্গ সময়টি এই মুহূর্তে তার 2 পুত্রবধূ দেশে আসার কারণে মূলত শেষ হতে যাচ্ছে বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেকটাই উচ্ছ্বাস রয়েছে। তো এই ছিল গুলশান এলাকা থেকে সর্বশেষ তথ্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরে যায় আছেন তামজিদ সুমন। আমরা চলে যাচ্ছি তার কাছে। তামজিদ, বেগম জিয়ার বাসভবন ফিরোজার সামনে এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? আসলে এই ফিরোজার সামনে, গুলশানের বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন এবং আস্তে আস্তে নেতাকর্মীরা ফিরোজার সামনে থেকে বের হয়ে যাচ্ছেন। এখন কিন্তু আনুষ্ঠানিক ব্রিফিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, ডায়াস সেট করা হয়েছে এবং বেশ কিছু নেতাকর্মীর গাড়ি বেরিয়েছে এবং বেগম খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্যরা যারা ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে বেগম জিয়ার সাথে কথা বলে বের হয়ে যাচ্ছেন এবং বেশ কিছু গাড়ি বের হয়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফিরোজার সামনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত যদিও আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন পর্যন্ত এখানে আসতে দেখিনি, তবে তিনি আসবেন আমাদেরকে জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে এখানে বক্তব্য রাখবেন মহাসচিব, সেটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধীরে ধীরে কিন্তু এই ফিরোজার সামনে থেকে ভিড় কমে যাচ্ছে এবং এখানে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং আমরা অপেক্ষা করছি যে কখন এই প্রেস ব্রিফিংটি শুরু হবে। এবং এটার জন্য আপনি যদি দেখেন তাহলে কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন যারা ডায়াসের পাশেই আছেন এবং তারাও অপেক্ষা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন আসবেন এবং তিনি নিশ্চয়ই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছুক্ষণ সেই বেগম খালেদা জিয়া তার বাসভবনে প্রবেশের পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই বাসভবনে প্রবেশ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে তিনি নিশ্চয়ই কথা বলেছেন এবং বেশ কিছু দিক নির্দেশনা নিয়েই তিনি নিশ্চয়ই বের হবেন। এবং সেই নির্দেশনাগুলোতে আসলে কি থাকবে, দলীয় কোনো নির্দেশনা থাকবে, দল সামনের দিকে কিভাবে এগোবে, দলীয় কর্মসূচি কিভাবে পরিচালনা করা হবে, দল নেতাকর্মীরা কী করবেন, এসব নির্দেশনাগুলো নিশ্চয়ই আমরা শুনতে পারবো। তো আমরা একটু পরেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যাব। এখন পর্যন্ত গুলশানের বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ পরিস্থিতি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জাতীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় বাজেট নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। অর্থ বিভাগের নানা প্রস্তাবনা নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।
প্রধান উপদেষ্টাও কিছু দিক নির্দেশনা দেন। বৈঠকে উপদেষ্টারা ছাড়াও মন্ত্রী পরিষদ সচিব সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। অভিবাসন প্রক্রিয়া সহজ করতে প্রথমবারের মতো ইতালির সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নেবার কথা জানিয়েছে ইতালি। রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে দুদেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি জানান, বাংলাদেশ থেকে বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নিতে আগ্রহী তার দেশের সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বৈধ পথে যাওয়ার সুযোগের ফলে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইতালি যাওয়ার সংখ্যা কমবে। বাংলাদেশ সরকার সৌদি, পর্তুগাল, সার্বিয়া সহ বিভিন্ন দেশে আরও বেশি সংখ্যক কর্মী পাঠাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ প্রথম দিনের মতো শুনানি হয়। শুনানিতে আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত নেতাদের মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এমনকি এটিএম আজহারুল ইসলামকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি করে এর আগে ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেয়। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আরও 4 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা সহ মোট 5 মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে। সকালে চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিনের আদালতে 4 মামলায় গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন বিচারক। গত রোববার কোতোয়ালি থানার 4 মামলায় এবং পরদিন আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার আদালত আইনজীবী আলিফ হত্যা মামলার বিষয়ে আদেশ দেন। মঙ্গলবার পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার 4 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। একটি মামলার বাদী নিহত আলিফের ভাই। গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় গাড়ি চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে 30টি শিল্প কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 6 দানা মালিকের বাড়ি এলাকায় সকালে ইন্টারলুপ বিডি লিমিটেডের কারখানার এক নারী শ্রমিককে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা তাদের অনুরোধ না শুনে বিক্ষোভ শুরু করেন। পরে যৌথ বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বেলা 10:30টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হজ যাত্রীদের জন্য মোবাইলে থাকা ব্যালেন্স দিয়েই হজ রোমিং প্যাকেজ কেনার সুবিধা চালু করেছে রবি। এর মাধ্যমে নিজস্ব রবি সিম ব্যবহার করে বাংলাদেশি টাকায় প্যাকেজ কিনে নির্বিঘ্নে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন হজ যাত্রীরা। রবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে যাওয়ার আগেই বাংলাদেশ থেকে প্যাকেজটি চালু করা যাবে। সৌদিতে পৌঁছে বিদেশি সিম না কিনেই নির্বিঘ্নে রোমিং সেবা পাওয়া যাবে। প্যাকেজগুলো বাংলাদেশে কেনা হলেও মেয়াদ শুরু হবে সৌদি আরবে পৌঁছানোর পর। সেখানে গিয়ে রিচার্জ পয়েন্ট খোঁজার ঝামেলা কিংবা ভাষাগত সমস্যায় না পড়েই যাত্রীরা সহজে যোগাযোগ রাখতে পারবে পরিবারের সঙ্গে। এছাড়া রবি হজ রোমিং অফারে রয়েছে বিশেষ ভয়েস প্যাক। 100 মিনিট ভয়েস কল ব্যবহার করা যাবে 40 দিনের জন্য। ভয়েস প্যাকেজের মূল্য 1396 টাকা।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।